দেখুন, বই পড়তে সময় লাগে, আর বই পড়ার পরে যে ফিলিংসটা, সেই ফিলিংসটাকে এক জায়গায় করে ফাইনালি ক্যামেরার সামনে বসে কি বলবো বা কি বলতে পারি সেটা নিয়ে ভাবতেও একটু সময় লাগে। তাও এই ভিডিওটা যে আমি খুব ভেবে বানাচ্ছি, খুব প্রিপেয়ার হয়ে বানাচ্ছি, সেরকম ব্যাপারটা নয়। আমি হুমায়ুন আহমেদের শঙ্খনীল কারাগার বইটা ফাইনালি পড়ে শেষ করলাম। নন্দিত নরকে যখন পড়েছিলাম, নন্দিত নরকের যে চরিত্রগুলো ছিল, হঠাৎ করে শঙ্খনীল কারাগার পড়লে পরে মনে হয় সেই চরিত্রদেরকে নিয়ে আবার গল্প বলা হচ্ছে। কিন্তু হুমায়ুনজি প্রথমেই একদম মেনশন করে দিয়েছে যে ওই উপন্যাসের সাথে এটার কোনো রকম কানেকশন নেই, কিন্তু একই ধরনের গল্প, আর নামগুলোর ওপরে ওনার একটা ফ্যাসিনেশন রয়েছে বলে ওই সেম নামই উনি ইউজ করেছেন। আমি যদ্দূর যা বুঝলাম যে ওই একই বাড়ি আর কাইন্ড অফ ওই একই ধরনের চরিত্ররা একই জায়গায় রয়েছে, যাদের কিছু কিছু আলাদা আলাদা জিনিসপত্র রয়েছে। রাবেয়া নন্দিত অরকেতে পাগল ছিল, এখানে রাবেয়া পাগল নয়, কিন্তু তার অন্যরকম, বাকি সন্তানদের থেকে অন্যরকম একটা আইডেন্টিটি কিন্তু আছে। কিছু জিনিস আমি দেখলাম যেগুলো রিপিট করেছেন উনি আবার, কিন্তু শঙ্খনীল কারাগার বোধহয় ওনার সর্বাধিক বিকৃত উপন্যাসগুলোর মধ্যে একটা। আচ্ছা, বাই দ্য ওয়ে, এই বইটা কেউ যদি কেনে, সেই ব্যাপারে একটা কথা বলে দিই। তুমি যদি কলকাতার মানুষ যদি হও, তাহলে পত্রভারতী থেকেই কিনো। পত্রভারতী বাদ দিয়ে অন্য কোনো দোকান বা কোনো বাংলাদেশি বইয়ের দোকান থেকে যদি কেনো, তাহলে কিন্তু 280 টাকা দাম পড়বে। সেটার ওপরে যা অফ দেবে। কিন্তু যদি তুমি পত্রভারতী থেকে যদি কেনো, তাহলে কিন্তু 150 টাকা দাম, সেটার ওপরে তুমি অফ পাবে। এই জিনিসটা বইমেলার সময় আমি খেয়াল করেছিলাম, এবারেও আমি খেয়াল করলাম যে এই জিনিসটা কেন, মানে এক্স্যাক্টলি দুটো সেম বই, ঠিক আছে, সেম প্রিন্টের কোয়ালিটি সেম, সমস্ত কিছু সেম, কিন্তু দামের এত ভ্যারিয়েশন কেন? তা আমি বলবো যে পত্রভারতী থেকে কিনতে পারো, সেটা তোমাদের জন্য পয়সায় কম পড়বে। শঙ্খনীল কারাগার পড়ার পরে আমি এই জিনিসটা বুঝলাম যে নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলি যেরকম উনি দাবি করেছেন, এই ফ্যামিলি ডায়নামিক্স বা ইমোশনগুলো উনি খুব ভালো বোঝেন। আর উনি কিন্তু কোনো গল্প বেসিক্যালি বলেননি, ঠিক আছে, উনি কোনো গল্প তৈরি করেননি বা বানাননি। আমার কেন জানি না মনে হচ্ছিল এটা পড়ার সময় ওনার রিয়েল লাইফের সাথে এটার হয়তো কোনো রকম যোগ সূত্র হয়তো রয়েছে, ওনার রিয়েল লাইফের সঙ্গে আরও কিছু এক্সট্রা এলিমেন্ট যোগ করে নিয়ে এই গল্পটাকে পুরো উনি তৈরি করেছেন। না, দ্য থিং ইজ, আমি হুমায়ুন আহমেদের ব্যাপারে খুব কম জানি, এবং খুব কম আমি এই জন্যই জানি কারণ আমি এই নিয়ে ওনার দুটো বই পড়ে শেষ করলাম। এবার ওনার হিমু আর ইশির আলী আমি কিনেছি, যেগুলো আমাকে পড়া চালু করতে হবে। এত সুন্দর, এত সুন্দর, এবং সুন্দরের থেকেও বড় কথা কি, আমি যদি বলি না যে খুব সুন্দর, ঠিক পরিষ্কার নয় যে কোন জিনিসটা সুন্দর। প্রত্যেকটা ক্যারেক্টার, তাদের জীবন, সেই জীবনের বর্ণনা এবং তাদের জীবন কি করে অতিবাহিত হচ্ছে সেটার একটা গ্লিম্পস এই গল্পের মধ্যে রয়েছে, এবং সেটা অদ্ভুত রকমভাবে কিন্তু অনেক নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলির সাথে হয়তো যায়। তবে এখন বোধহয় এই ক্লাসিফিকেশন বা এই শ্রেণী বিভাজন আছে যেটা, সেটার অনেকটা চেঞ্জ হবে। এখন নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলিতে যে জিনিসপত্রগুলো হয়, সেগুলো এক্স্যাক্টলি যে এরকমভাবেই হয় সেরকম কিন্তু নয়। এখন মানুষের কাছে স্মার্টফোন রয়েছে, সমাজের যেই ক্লাসের লোকই সে হোক না কেন, তার জীবন ধারণের পদ্ধতি কিন্তু একটু হলেও কিন্তু চেঞ্জ হয়েছে। এখানে আমরা একটা বাড়ি, একজন বাবা মা এবং তাদের সন্তান, এবং বড় ছেলে সন্তান, তার পয়েন্ট অফ ভিউ দিয়ে, না, বড় ছেলে সন্তান নয়, রাবেয়া আপা সব থেকে বড় সন্তান ছিল, তার পরের জনই বোধহয় ছেলে, যার পয়েন্ট অফ ভিউ দিয়ে আমরা পুরো উপন্যাসটা পারছি জানতে। আমার সব থেকে যেটা ভালো লাগলো সেটা হচ্ছে এই রাবেয়ার ক্যারেক্টারটা। আগেরটাতে রাবেয়া পাগল ছিল, এটাতে দেখো, আমি শঙ্খনীল কারাগার কিন্তু অন্দিত নরকের পরে পড়ছি, ঠিক আছে, ফলে আমার রেফারেন্স পয়েন্ট একটু হলেও আলাদা হবে। রাবেয়া আপার যে ক্যারেক্টারটা, সেই ক্যারেক্টারটা এত অদ্ভুত এবং এত অন্যরকম। আমার মা অনেকগুলো ভাই বোন ছিল, বা আমার বাবা মা দুজনেই অনেকগুলো ভাই বোন ছিল। তো আমার মায়ের ফ্যামিলির সাথে শঙ্খনীল কারাগারের যে পুরো ফ্যামিলি ডায়নামিক্স, সেটার অদ্ভুত একটা মিল আছে, ঠিক আছে। তো রাবেয়া আপার যে ক্যারেক্টারটা, আমার মায়ের একজন বোন, একজন মাসির মতো আমার ফিল হয়। সেই মাসির ব্যাপারে আমি যা যা জানি বা শুনেছি বড় হওয়ার পরে,
রাবেয়া আপার ক্যারেক্টারটার সাথে সেটার অ্যাকচুয়ালি কাইন্ড অফ মিল আছে। এবং এখানেও ওই সেম যে ট্র্যাজেডি বা রোম্যান্স বা কোনো টেনশন কোনো কিছুকেই খুব বিল্ড আপ দিয়ে পে অফ দিয়ে ওরকমভাবে নয়, জাস্ট বর্ণনা করার মতো লেখা। কিন্তু হ্যাঁ, ইমোশনালি ব্যাং ব্যাং করে একদম, মানে যাকে বলে একদম পুরোপুরি এফেক্ট করে, ঠিক আছে। বিশেষ করে গল্পটার শেষে রাবেয়া আপা যখন চাকরি নিয়ে চলে গেছে, সেই চিঠির যে পোর্শনটা সে যখন তার ভাইকে উদ্দেশ্য করে যখন লিখছে, ওই পোর্শনটা অন্য রকমই, ঠিক আছে। মানে ওই জায়গাটা সত্যি সত্যি বলছি অন্যরকম। আর প্রথম বইটাতে রাবেয়ার মরে যাওয়ার যে জায়গাটা ছিল, এখানে ওই লাস্টের যে বাচ্চাটা ওই জন্ম দেওয়ার পরেই ওর মা মারা গেল, ওই দুটো জায়গার যে মৃত্যুর যে বর্ণনা অলমোস্ট সেম, কিন্তু অলমোস্ট সেম হওয়া সত্ত্বেও না তোমাকে ডিফারেন্ট একটা লেভেলে গিয়ে পুরোপুরি অ্যাটাক করে। ওকে, শঙ্খনীল কারাগার এমন একটা বই না, পাতলা বই, ঠিক আছে, 100 পাতারও বই না, কিন্তু তুমি পড়ার পর না, লাইক আমি কিন্তু বইটা পড়া শেষ করেছি প্রায় 3-4 দিন আগে, কিন্তু পড়ার পরে আমার মনে হচ্ছিল যে এবার আমি আস্তে আস্তে করে বুঝতে পারছি যে হুমায়ুন আহমেদকে নিয়ে এত মাতামাতি কেন হয়, ওপার বাংলা হোক এপার বাংলা হোক, এত মাতামাতি কেন হয়। ওনার যে লেখনী, এই লেখনীটা হঠাৎ করে পড়ে মনে হবে যে খুব ক্যাজুয়াল একটা স্টোরি টেলিংয়ের একটা ঢং রয়েছে, কিন্তু ওটা ক্যাজুয়াল স্টোরি টেলিং নয়, ওটার মধ্যে ডেপথ, সেন্টেন্সের ফর্মুলেশন থেকে কোন ইনফরমেশান কখন গিয়ে আমি রিভিল করব, আর সেটাকে কিভাবে আমি রিভিল করব, কোন দৃষ্টিকোণ থেকে আমার সেটাকে দেখানো উচিত হবে, এই জিনিসগুলো জাস্ট দেখো। নন্দিত নরকের যে ভিডিওটা, সেটার কমেন্ট বক্সে আমি সাজেশান প্রচুর পেয়েছিলাম, এবং ওই সাজেশানের সবকটা বই আমি পড়বো, ঠিক আছে। আমার একটু সময় লাগবে, বাট আমি পড়বো সব কটাই। ভিডিও বানাই কি না বানাই, আমি অ্যাকচুয়ালি ভাবিনি যে শঙ্খনীল কারাগার নিয়ে আমি ভিডিও বানাবো, বাট আমার মনে হলো যে আমি এটা নিয়ে ভিডিও বানাই। শঙ্খনীল কারাগার সবাই প্লিজ পড়ো, এবং বইয়ের যে পেছনে লেখা আছে সর্বাধিক বিকৃত উপন্যাস, কেন বিকৃত, কেন এই বই এত বিক্রি হয়েছিল বা এখনও। আমি এই বইটা নিয়েছি বইমেলা থেকে, কিন্তু ইন্টারন্যাশনাল বুক ফেয়ার নয়, কলকাতার ওই বড় বুক ফেয়ার কিন্তু নয়, কলেজ স্কোয়ারে কিছুদিন বাদে যে বুক ফেয়ারটা হয়েছিল সেইখানে আমি নিয়েছিলাম। কারণ শঙ্খনীল কারাগারের কপি কলকাতা বইমেলার সময় আমি পাইনি। নন্দিত নরকে আমি পেয়েছিলাম, কিন্তু শঙ্খনীল কারাগার আমি পাইনি, টাচই করতে পারিনি, ঠিক আছে। সোল্ড আউট ছিল প্রত্যেক দিন। এই কলকাতা বুক ফেয়ার বাদ দিয়ে কলেজ স্কোয়ারের যখন বুক ফেয়ার যখন হলো তখন আমি পেয়েছিলাম। এবং হ্যাঁ ভাই, মানে লিটারালি বলছি, এই যে এই গল্পগুলোকে সামাজিক গল্প বলবো না পরিবারমূলক, সামাজিক গল্প নয় এগুলো, এগুলো পরিবারমূলক গল্প। আমাদের এখানে আমি তো ফ্যামিলি ড্রামা ফিল্মের সমালোচনা করি অনেক, ওয়েল ফ্যামিলি ড্রামা এই শব্দটা হয়তো এই মুহূর্তে আমাদের কাছে খুব খেলো হয়ে গেছে, একটা সিরিয়াল মার্কা ভাইব চলে আসে, বাট দ্য অ্যাকচুয়াল ফ্যামিলি ড্রামা দ্যাট ক্যান ব্রেক ইউ। কারণ দেখো, মধ্যবিত্ত, আমিও আমার ভিডিও যারা দেখে তারা মোটামুটি মধ্যবিত্তই আমি ধরে নিচ্ছি, ঠিক আছে। বিশাল ধনী লোকজন, উচ্চবিত্ত লোকরা, মানে বিশাল বড় লোকটি নিউ ইয়র্কে বসে আছে এরকম লোকজন দেখছে বলে তো আমার মনে হয় না, ঠিক আছে। তোমাদের বইটা পড়া উচিত, তোমরা কানেক্ট করতে পারবে, এবং খুবই সুন্দর। যতটা সুন্দর বা যতটা মর্মস্পর্শী বা যতটা তোমাকে ক্রাশ করার ক্ষমতা রাখে এই বইটা, ততটা ভালো করে আমি এই ভিডিওর মধ্যে সত্যি বলছি বলতে পারলাম না। কারণ আমি না সিনেমা রিভিউয়ের ব্যাপারটা একটু হলেও ক্র্যাক করেছি, যে সিনেমা রিভিউ কী করে করে, পারফরমেন্স একটুখানি কথা বলো, একটুখানি টেকনিক্যাল অ্যাসপেক্ট নিয়ে কথা বলো, একটুখানি গল্প নিয়ে কথা বলো, ডিরেক্টরের আইডিওলজি নিয়ে কথা বলো, কিন্তু বই, তাও হুমায়ুন আহমেদের লেখা বই, আমি সাধারণত যখন কোনো সিনেমা যখন দেখি, সেই ফিল্ম পরিচালকের মাইন্ড স্পেসে একটু হলেও যেন ঢুকতে পারি, ঠিক আছে। কিন্তু লেখকদের মাইন্ড স্পেসে ঢোকা খুব একটা সহজ ব্যাপার না। এবার অনেকে বলতে পারে যে অনেক ডিরেক্টর তো এরকমও রয়েছে যে
নিজে লিখেছে স্ক্রিপ্ট, সেটার উপর সিনেমা বানাচ্ছে, তার মাইন্ড স্পেসে তুমি ঢুকছো কি করে? ওয়েল, সিনেমা মিডিয়ামটা না আমার মনে হয় বইয়ের থেকে কোনো কোনো জায়গায় কমপ্লেক্স হলেও অ্যাকচুয়ালি একটু সহজ। বই মিডিয়ামটা খুব ভাস্ট, ঠিক আছে? একটা বই লেখা, দ্যাট ইজ সামথিং এলস। ওকে, তো সেইটা হচ্ছে গিয়ে ব্যাপার। কার কি বক্তব্য? 10 মিনিট হয়ে গেছে। কে পড়েছো বা কে পড়বে, বা এই ভিডিওটাতে আমি জানি অনেক বাংলাদেশি মানুষ আসবেন দেখতে, তো আপনারা আমাকে এখানে নতুন সাজেশান দিতে পারেন। আর চাইলে আমার অন্দিত অরকের ভিডিওটা চেক আউট করতে পারেন, ওখানে সাজেশান আমি অলরেডি প্রচুর পেয়েছি। আমার পাঠক কিছু বন্ধুবান্ধব রয়েছে যাদের থেকে আমি বই টই, সেটা পিডিএফ কপি হোক বা অ্যাকচুয়াল বই অবশ্য লোকজন খুব একটা বেশি কেনে না অ্যাকচুয়াল বই, বরং আজকাল আমি আবার বই কেনা আরম্ভ করেছি। তো সাজেশান আপনারা পারেন দিতে, আমি পড়ে দেখবো সব। তবে রিয়েলি বলছি যে হুমায়ুন আহমেদ যদি আজকের সময় এখন যা যা চলছে সমাজে, বা উনি এখন ওনার প্রাইম ভার্সানকে যদি এখন পেতাম, এখন উনি কি লিখতেন, বা আমাকে আপনারা একটা জিনিস সাজেশনে বলবেন তো, ওনার মতো লেখক আমার মনে হয় না আর কেউ আছে বলে। বাট ওনার সমকক্ষ বা ইন ফিউচার গিয়ে ওনার মতো বড় হতে পারে এরকম কোন লেখক আছে যে আজকের দিনের মধ্যবিত্ত ফ্যামিলির লাইফ বা আজকের যে সমাজ, যেখানে ইন্টারনেট, অনলাইন, সোশ্যাল মিডিয়া, মানুষের চরিত্র ধীরে ধীরে খারাপ হয়ে যাচ্ছে, প্রকৃতি নষ্ট হয়ে যাচ্ছে, এই সমস্ত কিছু অ্যাড্রেস করে এই লেভেলের লেখা কে লেখে, সেই রাইটারের নাম বা বই আমাকে দয়া করে সাজেস্ট করবেন, তাহলে উপকৃত হব। চলো টাটা ভাই, আবার যেন দেখা পাই। এই ভিডিওটা আমি তাড়াতাড়ি পাবলিশ করে দেবো।